আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমরা এখন রিভিশনের পর্যায়ে আছো। সকল পড়াশোনা তোমরা রিভাইজ করছো যে কোথাও কোনোটা বাদ পড়েছে কিনা। তো তারই অংশ হিসেবে ইংরেজি অংশের প্যাসেজ অংশ থেকে একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি তোমার প্যাসেজ সম্পর্কে সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্যাসেজ থেকে কোন কোন বিষয়ে প্রশ্ন আসে, এখন তোমাদের সিন প্যাসেজ আসে নাকি আনসিন প্যাসেজ আসে, সেইগুলো নিয়েও একটু কথা বলবো। এবং 10টা প্যাসেজ তোমাদেরকে দাগিয়ে দিব সিন প্যাসেজ থেকে, যে তোমাদের বইয়ে এইচএসসি ইংরেজি প্রথম পত্র বইয়ে যেই প্যাসেজগুলো রয়েছে তার মধ্য থেকে 10টি টপিক তোমাদের আমি বলে দেব। সেই টপিকগুলো তোমরা পড়লে ইনাফ হবে যদি সিন প্যাসেজ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো আচ্ছা, দেখা যাক যে আমরা প্যাসেজ থেকে কতটুকু আলোচনা করতে পারি। এই আলোচনাটা বি এবং সি ইউনিটের জন্য। তোমরা যারা বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করব A to Z বুঝতে পারবে প্যাসেজ থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে, কিভাবে তোমার অ্যান্সার করতে হবে, সবগুলোই। আচ্ছা দেখো, একটা প্যাসেজ আসলে সেই প্যাসেজ থেকে আমরা 5টা প্রশ্ন পাই। 5টা প্রশ্ন, এর মধ্যে প্রথম প্রশ্নটা যদি হয় সেটা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, যে ইনফরমেশন তোমাকে ওই প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে ইনফরমেশন দিয়ে। অর্থাৎ ওই প্যাসেজের মধ্যে কিছু কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো তোমাকে অপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে দাগাতে হবে। আচ্ছা, এই ইনফরমেটিভ প্রশ্ন আসে 2টা। আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন সলভ করার পরে যেটা দেখেছি যে তোমাদের প্রশ্ন ইনফরমেশন অ্যান্সার করতে হবে। ইনফরমেটিভ প্রশ্নর ক্ষেত্রে 2টা প্রশ্ন আসে, সেটা তোমাদের বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করলেই দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে থিমেটিক প্রশ্ন। থিমেটিক প্রশ্ন একটা অথবা 2টা প্রশ্ন আসে। থিমেটিক প্রশ্নগুলো কেমন? আচ্ছা, এই যে তোমরা হয়তো ভাবছো যে সি ইউনিটে তো আমাদের খুব বেশি প্যাসেজ আসে না, কিন্তু যদি আসে এরকমই আসবে, ঠিক আছে? যদি প্যাসেজ আসে না বলতে এসেছে এমন না যে আসেনি। বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাংক সলভ করো, আরও আগের প্রশ্ন ব্যাংক সলভ করো, দেখো প্যাসেজ আসে এবং আসতেই পারে, এটা স্বাভাবিক, তাই না? তোমাদের ইংরেজিতে কতটুকু পারদর্শিতা আছে, কতটুকু দক্ষতা আছে, সেইগুলো তোমার স্যারেরা বুঝতে পারবে এই প্যাসেজের অ্যান্সার করার মধ্য দিয়ে। কারণ রিডিং কম্প্রিহেনশন, তোমার তুমি রিড করছো, তুমি একটা প্যাসেজ পড়ছো, সেখান থেকে যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি কতটুকু সেখান থেকে গ্রহণ করতে পারছো একটা প্যাসেজ থেকে, সেটা তোমার জানা হবে একটা প্যাসেজ সম্পর্কে প্রশ্ন করতে গেলে, প্রশ্ন করে অ্যান্সার করতে গেলে তখন তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কতটুকু সেই প্যাসেজ পড়ে বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে তাহলে আমাদের প্রথম ইনফরমেটিভ প্রশ্ন 2টা আসবে, এটা মনে রাখো। ইনফরমেটিভ প্রশ্ন আসে 2টা। 2 নাম্বার হচ্ছে থিমেটিক প্রশ্ন আসে 1টা অথবা 2টা। একটা আসবে, কিন্তু 2টা আসতে পারে কখন? যখন সিনোনিম অ্যান্টোনিম আসবে না, তখন 2টা আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কনফিউশনাল একটা প্রশ্ন আসে। কনফিউশন কেমন? যে তোমরা হয়তো বি ইউনিটের প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে দেখেছো যে একটা প্যাসেজের মধ্যে ছিল যে আইয়ুব খান আমাদের কত বছর, আইয়ুব খান অথবা ইয়াহিয়া খান, প্রশ্নটা আমার খেয়াল নাই, আইয়ুব খান অথবা ইয়াহিয়া খান কত বছর আমাদের বন্দি করে রেখেছিল, আমাদেরকে দমিয়ে রেখেছিল, কত বছর? এটা কিন্তু ডিরেক্টলি প্যাসেজের মধ্যে নাই, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্যাসেজের মধ্যে আইয়ুব খান অথবা ইয়াহিয়া খান, সাপোজ আমি ধরলাম আইয়ুব খান, সে কত বছর আমাদেরকে দমিয়ে রেখেছে, দমন করে রেখেছে। তো এটা কিন্তু তোমার প্যাসেজের মধ্যে ডিরেক্টলি বলা নাই যে এত বছর আমাদের সে দমিয়ে রেখেছে, কিন্তু তোমার আকার ইঙ্গিতে এখানে বলা হয়েছে, অর্থাৎ তোমাকে ক্লু দেওয়া হয়েছে, সেই ক্লু অনুসারে তোমাকে অ্যান্সার করতে হবে। এজন্য এটাকে আমি বলছি কনফিউশনাল প্রশ্ন। এটা কনফিউজিং মনে হতে পারে, যখন অ্যান্সার করবে তখন বুঝবে আরে প্যাসেজের মধ্যে তো এই ধরনের প্রশ্ন নাই, এই ধরনের ইনফরমেশন নাই, তাহলে আমি কিভাবে এখান থেকে অ্যান্সার করব? তো এটা ইনফরমেটিভ প্রশ্নও বটে, আবার এটা কনফিউশনাল প্রশ্ন। এটা আমার নাম, কিন্তু আমি জাস্ট এটা দিয়েছি কনফিউশনাল প্রশ্ন। আচ্ছা, এটা গেল।
এরপরে দেখবে সিনোনিম অ্যান্টোনিম থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে অথবা একটা ফ্রেজ দেওয়া থাকবে, সেই ফ্রেজ থেকে তোমার বলা হবে, ফ্রেজ থেকে আমি থিমেটিক প্রশ্নের বিষয়টা একটু বলি নাই, আমি এটা একটু বলে নিচ্ছি যে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমার কেমন থাকে যে সিনোনিম ডিরেক্ট একটা ওয়ার্ড দিবে, সেই ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম বের করতে বলা হবে। এরকম প্রশ্ন তুমি অ্যান্সার অনেক করেছো, কিন্তু এইখানে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন যে একটা ফ্রেজ দেওয়া থাকবে, একটা ফ্রেজ দেওয়া থাকবে, সেই ফ্রেজের অর্থ কী, এই ফ্রেজের অর্থটা কি হবে, সেটা হচ্ছে তোমার এই সিনোনিম অ্যান্টোনিমের মাধ্যমে বোঝানো হয়। আবার আমি থিমেটিক প্রশ্নটার ভিতরে যদি আমি আরেকটু যাই, যে থিমেটিক প্রশ্নটা এই ধরনের হতে পারে, প্যাসেজ দ্বারা কি বোঝানো হয়েছে, এরকম একটা প্রশ্ন। আবার একটা ফ্রেজ দেওয়া থাকবে, সেই ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে, ফ্রেজের ব্যাখ্যা। আবার তোমাকে দেখবে বিগত বছরের প্রশ্নগুলোতে দেখবেই, আমি এখানে আমার তো আর স্মার্ট বোর্ড নাই, তোমাদের গরিব স্যার, এই গরিব স্যারের জন্য তোমরা একটু দোয়া করো যে তোমাদের যেন স্মার্ট বোর্ড দিয়ে তোমাদেরকে সহজে সব কিছুই যেন বোঝাতে পারি। এখানে দেখো লিখতে গেলে অনেক জায়গার শর্টকাট, স্মার্ট বোর্ড হলে আমি কি একটা টান দিতাম, আরেকটা স্লাইড চলে আসতো, আরও ইনফরমেশন তোমাদের আমি দিতে পারতাম, আরও ভালোভাবে পড়ানোর চেষ্টা করতাম, কিন্তু সেটা নাই। তোমাদের গরিব স্যারের জন্য একটু দোয়া করো। আচ্ছা, যাই হোক, দেখো এতটাও অসহায় না, যা আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জীবনে শোনো, জীবনে তোমরা তো অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের একটু মনে রাখা দরকার যে জীবনে যা কিছুই হোক না কেন, জীবনে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ভগবান গড যাই দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ, তাতেই সন্তুষ্ট থাকতে হবে, এবং সন্তুষ্ট থেকে স্টপ হওয়া যাবে না, আগাইতে হবে, মৃত্যু পর্যন্ত তোমাকে দৌড়াইতেই হবে, মৃত্যু পর্যন্ত দৌড়াইতে হবে। দেখো কোনো মানুষ বসে নাই, কোনো মানুষ বসে নাই। তুমি যদি ভাবো তুমি বসে থাকবা, ওই মানুষটা বসে আছে না, সে চিন্তা করছে কিভাবে এই কাজটা করা যায়, কিভাবে এই কাজটা করা যায়, সেও বসে নাই। সে যে শারীরিকভাবে স্টপ হয়ে আছে, বসে আছে না, তার মানসিক কার্যক্রম চলছে। সো এই দুনিয়াতে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার যেমন শেষ নাই, দোলনা থেকে কবর পর্যন্ত কেউই বসে থাকে না, সবাই খালি দৌড়ায় আর দৌড়ায়, ঠিক আছে। তো তোমাদের যা কিছু আছে তাই তোমার সম্বল, যা কিছু আছে তাই তোমার সন্তুষ্টির জায়গা হতে পারে, এবং সৃষ্টিকর্তার কাছে তুমি এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং সামনের দিকে এগোতে হবে, স্টপ করা যাবে না। আচ্ছা দেখো, এরপর আমি দেখি যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ, তোমরা প্রশ্ন করে থাকো ভাইয়া যে সিন প্যাসেজ আসবে নাকি আনসিন প্যাসেজ আসবে। সিন প্যাসেজের ক্ষেত্রে আমি 50% আমি এখানে বলতে পারছি না, কারণ তোমাদেরকে আমি যদি বলি সিন প্যাসেজই আসবে, তাহলে তোমরা আনসিন প্যাসেজ সম্পর্কে চিন্তা করা বাদ দিবে, এবং বাদ দিলে যদি আনসিন প্যাসেজ দিয়ে দেয় তখন আমি কি করব, আমি তো আর গায়েব জানি না যে স্যারেরা কোনটা দেবে। কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো অ্যান্সার করে অ্যাডমিশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে কোনটা কোথায় থেকে আসতে পারে, সম্ভাবনা দিতে পারি। আমি অ্যাকুরেটলি তোমাদের বলে দিতে পারি না যে এখান থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, সেই জন্য আমি এখানে বলতে পারছি না সিন প্যাসেজ থেকে আসবে নাকি আনসিন প্যাসেজ থেকে আসবে, কিন্তু যদি সিন প্যাসেজ থেকে আসে তোমার জন্য এইটুকু হবে, তোমার জন্য এই সিন প্যাসেজ থেকে যদি আসে তুমি এই প্রশ্ন এগুলো পড়লেই তোমার সিন প্যাসেজ থেকে হয়ে যাবে। আনসিন প্যাসেজ থেকে কেন, কিভাবে প্রশ্নের অ্যান্সার করবে, এই যে এখানে আমি দিয়ে দিলাম আনসিন প্যাসেজগুলো থেকে। আর ভিডিও শেষে একটা ক্লু আছে, যেই ক্লুটা তুমি বুঝতে পারলেই তোমার অ্যান্সার করা সহজ হয়ে যাবে। এই ক্লুটা তোমাকে আমি ভিডিও শেষে বলবো, ঠিক আছে, একটু থাকবে, ভিডিওর শেষ পর্যন্ত থাকবে, লোকসান হবে না ইনশাল্লাহ। দেখো আনসিন প্যাসেজগুলোর অ্যান্সার কিভাবে করবে এটা বললাম যে ভিডিও শেষে আমি তোমাকে একটু দেখাবো। আচ্ছা, এখানে দেখো আমি টপ 10 তোমাদের এই রিভিশনের জন্য, বর্তমান সর্বশেষ প্রস্তুতির জন্য, ইংরেজির জন্য ভালোভাবে একটা কোপ দিতে হবে। এই ইংরেজি অংশের জন্য তুমি এই 10টা প্যাসেজ পড়ো, ইনশাল্লাহ যদি সিন প্যাসেজ থেকে প্রশ্ন আসে এর মধ্য থেকেই আসবে। এর মধ্যে তুমি কিভাবে পড়বে বলে দিচ্ছি। প্রথমে একটু টপিকগুলো দেখে নাও, যে নেলসন ম্যান্ডেলা থেকে তুমি পড়বে। নেলসন ম্যান্ডেলার কিভাবে পড়বে, সেখানে তুমি প্যাসেজটা পড়ছো, প্যাসেজের অর্থ বুঝছো, সেখানে তুমি প্রত্যেকটা বড় ওয়ার্ডের, প্রত্যেকটা ওয়ার্ডের সেই ওয়ার্ডগুলোর সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, ওয়ার্ড দ্বারা ওই লাইনে কী বোঝানো হয়েছে সেটা পড়বে, এতটুকু পড়লেই হবে। এবং ওই প্যাসেজ শেষে বা ওই পার্ট শেষে যেই
কিছু কিছু ওয়ার্ড দেওয়া থাকে, ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে বলা হয়, ওয়ার্ডগুলো সিনোনিম অ্যান্টোনিম বের করতে বলা হয়, কলাম থাকে, সেইগুলো তুমি সলভ করবে তোমার এইচএসসি ইংরেজি প্রথম পত্র বই থেকে। আচ্ছা, ড্রিমস যে অধ্যায় আছে তোমাদের, এই অধ্যায়ের মধ্যে 3টা লেসন আছে, 3টা লেসনই তুমি পড়বে। এখানে শর্ট সিলেবাস, ব্রড সিলেবাস এগুলো দেখার টাইম নেই, এগুলো দেখার কোনো টাইম নেই। তুমি তোমার বইয়ে যেভাবে আছে সেগুলোই তুমি পড়বে, ঠিক আছে? আচ্ছা, শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন দেখার কিচ্ছু নাই, যেগুলো আমি বলছি এগুলো পড়বে। যদি না পড়ো তারপরেও তুমি ওর মধ্যে থেকে সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু দেখে যাবে। এরপরে আমি যদি 3 স্টার দেই তাহলে ভুল হবে না। এই যে এ মাদার অফ ম্যানভিলে, এটা তুমি পড়বে, এ মাদার অফ ম্যানভিলে, এটা দেখো তোমার বইয়ে আছে, এবং এটা থেকে গত বছরগুলোতে এত বেশি প্রশ্ন হয়েছে, এই বছরও হয়েছে, এত প্রশ্ন হয়েছে, তুমি মাথা খারাপ হয়ে যাবে তোমার। এটা পড়বে। এটা থেকে কীভাবে পড়বে, যে ড্রিমসের মধ্যে 2টা কবিতা আছে, তারপরে এই মাদার অফ ম্যানভিলে এই পার্টটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, এর স্টোরিটা পড়বে, তারপরে স্টোরি অফ শিল্পী, সেইখান থেকে তুমি কিভাবে পড়বে, গ্রুপ ভার্ব পড়বে, সিনোনিম অ্যান্টোনিম পড়বে, তারপরে পাঠ শেষে তোমার যেই প্রশ্নগুলো আছে সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম এগুলো পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটিকেট বানানটা দেখবে, নেটিকেট বানানটা দেখবে। এই বানানগুলো অনেক সময় প্রশ্ন এসে যায়, তুমি এই যে এটিকেট নেটিকেট এই বানানগুলো একটু দেখে যাবে, এখানে তোমার স্পেলিংয়ের ক্ষেত্রে এগুলো আসে। আচ্ছা, এরপরে দেখো আমেরিগো তুমি পড়বে। আমেরিগো ওই যে স্ট্রিট চাইল্ড, আমেরিগোর জীবনে কি কি হয় সেইগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে যারা তোমরা দেখছো, ভিডিওর মাঝখানে একটু তোমাদেরকে অ্যাড দিয়ে রাখি, যে তোমরা কলমের কালি শেষ। আচ্ছা, দেখো কি করবে, আমার একটা এক্সাম ব্যাচ চলছে তোমাদের ডিসিইউ এর নমুনা প্রশ্নে ইংরেজির উপরে, সেটা বি ইউনিটের হোক, এ ইউনিটের হোক, সি ইউনিটের হোক, প্রত্যেকটা ইউনিটেই ইংরেজি আছে। এ ইউনিটে যারা পরীক্ষা দিবে অপশনাল হিসেবে ইংরেজি আছে, বি ইউনিটে যারা দিবে তাদের তো ইংরেজি থাকবেই মাস্ট, সি ইউনিটে তাদেরও 20টা এমসিকিউ আসবে, আর বি ইউনিটে 25টা এমসিকিউ, তাই না? এখন দেখো যে এই তোমাদের এক্সাম ব্যাচ, আমি প্রথম এক্সাম ব্যাচের পরীক্ষা শেষ 6 তারিখে শেষ করে দিয়েছি, দ্বিতীয় এক্সাম ব্যাচের পরীক্ষা চলমান, তাদের পরীক্ষা শেষ হবে 2-1 দিনের মধ্যে। তারপরে তৃতীয় এক্সাম ব্যাচের পরীক্ষা আগামী 11 তারিখ থেকে শুরু করব 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার 1-2 দিন আগে তোমাদের শেষ করে দেব। এতে হবে কি, এতে হবে তোমাদের এই সর্বশেষ যে প্রস্তুতি, বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিটের কথা বাদই দিলাম, বি সি ইউনিটের জন্য সর্বশেষ প্রস্তুতি ইংরেজির জন্য একমাত্র আমিই দিতে পারি। তোমাকে 10টা পরীক্ষার মধ্য দিয়ে ইংরেজির যতগুলো টপিক আছে সবগুলোই শেষ করতে পারবো ইনশাল্লাহ, একমাত্র আমি। অন্যান্যরাও করতে পারে, তাদের হিসেব জানি না, কিন্তু আমি যেভাবে পড়াই, আমি যেভাবে তোমাদের এমসিকিউ সলভ করাই, যেভাবে তোমাদের রুলস বুঝিয়ে দেই, যেভাবে তোমাদের প্রশ্ন করি, এর মতো এরকম প্রশ্ন কেউ করবে না, ঠিক আছে? তো সেটা অন্যান্যদের থেকে, অন্যান্যরা হয়তো আমার থেকেও আরও ভালো পড়ায়, কিন্তু আমি যে স্টাইলে পড়াই আমার এখান থেকেও কমন আসে। তোমরা বিগত বছরের ভিডিওগুলোতে দেখো, তুমি আমার আগের বিশ্ববিদ্যালয়ের ভিডিওগুলো দেখো, সেইখানে আমার কমেন্টগুলো চেক করবে, কমেন্টগুলো চেক করলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটুকু তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তো তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হবে, আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি, 01315176677, হয়তো একটু দেখা যায়। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজ, ফারুক একাডেমি ফেসবুক গ্রুপ, অথবা তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যোগাযোগ করবে, যোগাযোগ করে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে। এক্সাম ব্যাচের ফি মাত্র 200 টাকা। 200 টাকা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তুমি তারপরে আমাকে নক করবে, তোমার টাকা পয়সার সমস্যা হচ্ছে কি না, তুমি তারপরে আমাকে নক করবে, একটু জানার চেষ্টা করবে যে কিভাবে পড়বো, তোমাকে আমি ইনফরমেশন দিব, তোমাকে গাইডলাইনও দিব, ঠিক আছে? আমাদের তৃতীয় এক্সাম ব্যাচ কিন্তু 3.0 এক্সাম ব্যাচ, ডিসিইউ ইংলিশ ডিফারেন্ট এক্সাম ব্যাচ 3.0, যেটা 3 নাম্বার এক্সাম ব্যাচ, প্রথম 2টা শেষ করে দিয়েছি। 3 নাম্বার এক্সাম ব্যাচ আমাদের পরীক্ষা চলবে 11 থেকে 20 তারিখের মধ্যে, ঠিক আছে? তোমরা 10টা পরীক্ষা দিয়ে ইংরেজি অংশের ঝালাই পালাই করে ফেলো। আচ্ছা, এরপরে দেখো আমি যেই টপিকটা বলছিলাম যে আমেরিগো আমাদের সর্বশেষ ছিল। এরপরে হচ্ছে ওয়াটার এভরিহোয়ার।
একটা 4 লাইনের কবিতা, তারপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমার বইয়ে। 4 লাইনের একটা কবিতার অংশ, দ্য অ্যানসেন্ট মেরিনার, দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার। এটা এস.টি. কলেরিজ, স্যামুয়েল টেইলর কলেরিজের দ্বারা একটা কবিতা লেখা। সেই কবিতার ব্যালাড যেটাকে বলে, গীতি কবিতা বা গাথা যেটাকে বলা হয়, গীতি কবিতা, সেই গীতি কবিতার 4টা লাইন দেওয়া আছে এবং সেই আলোকে একটা বড় প্যাসেজ দেওয়া আছে। সেটা তোমরা একটু পড়বে। কিভাবে পড়বে? সিনোনিম অ্যান্টোনিম, পাঠ শেষে যে তোমার ওয়ার্ড থাকবে সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম, এবং সেইখান থেকে গ্রুপ ভার্বগুলো তোমরা পড়বে। এরপরে হোয়াট ইজ বিউটি, একটা ইউনিট আছে বিউটি সম্পর্কে। এইখানে তুমি যে কয়েকটা পার্ট পাবে, হয়তো তিনটা লেসন আছে, 3টা লেসনই তুমি পড়বে। এরপরে হচ্ছে ফক মিউজিক থেকে তুমি ফক মিউজিকের যেই ইয়েটা রয়েছে, একটা পার্ট রয়েছে, সেই পার্টটা তুমি পড়বে। ফক মিউজিক কোন অঞ্চলের, এটা দ্বারা কিভাবে আমাদের ট্রেডিশনাল করছে আমাদের চিন্তাভাবনাকে কীভাবে প্রভাবিত করছে, এই জিনিসগুলো তোমরা একটু পড়বে। আর যেটা বললাম সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, আর পার্ট শেষে যে ওয়ার্ড থাকবে সেগুলো সিনোনিম অ্যান্টোনিম। এরপরে স্টোরি অফ লিজেন্ড গাজী, আচ্ছা, দ্য লিজেন্ড অফ গাজী পীর নামের একটা তোমাদের প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা তোমরা একটু পড়ার চেষ্টা করবে। সেই প্যাসেজ থেকে কিভাবে তোমরা কি পড়বে, যে তোমার প্যাসেজটা পড়ে জানবে, বুঝবে কি, তারপরে হচ্ছে এখান থেকে ইনফরমেশনগুলো পড়বে, এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম পড়বে, কোনো ফ্রেজ থাকলে ফ্রেজের অর্থ পড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ সম্পর্কে সব কিছু, অল অ্যাবাউট দ্য প্যাসেজ ইন ইয়োর সিলেবাস এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ফর দিস ইউ এক্সামিনেশন বি অ্যান্ড সি ইউনিট। ওকে, দেখো যে এই 5 ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, এবং সিন প্যাসেজ আনসিন প্যাসেজ আমি ঠিক বলতে পারছি না, 50% আমি সম্ভাবনা দিয়ে রাখছি। আর এই কয়েকটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে। আর এক্সাম বেসে যদি ভর্তি হও অবশ্যই তুমি এই নাম্বারে যোগাযোগ করবে, ফোন কলও দিতে পারো, দিয়ে এক্সাম বেসে ভর্তি হতে পারো। এক্সাম বেসের ফি একেবারেই কম রেখেছি, 200 টাকা। তারপরে যদি তোমার কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি আমাকে মেসেজ করবে অথবা আমাকে ফোন কল করবে, ঠিক আছে। আর সর্বশেষ বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ডিসিইউ সম্পর্কিত শুরু থেকে শেষ পর্যন্ত যত ইনফরমেশন ইনশাল্লাহ আমার এই ফারুক একাডেমি চ্যানেল, ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজ থেকেই দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে আমাদের ব্যাচ সম্পর্কে সব কিছুই জানানো হয়েছে। আর আমাদের যে গুরুত্বপূর্ণ গ্রুপ, ফেসবুক পেজ, আমাদের টেলিগ্রাম চ্যানেল, তারপরে আমাদের যেই ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে সব কিছু লিঙ্ক রয়েছে, তোমরা যুক্ত হয়ে নেবে। আর আশা করব যে তোমাদের কপালে ভালো কিছুই আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের নিরাশ করবে না, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলোতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কিত সব কিছু নিয়েই আলোচনা করব। আর ভিডিওর শেষে তোমরা একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, যেখানে ইংরেজি ফার্স্ট পেপার সম্পর্কে সব কিছুই দাগিয়ে দেওয়া হয়েছে, কোন কোন প্যাসেজ তোমরা পড়বে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের 5টা প্রশ্ন যে আসে সেই 5টা প্রশ্নের জন্য। আশা করব তোমরা সেই ভিডিওটাও দেখবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।